যে চুক্তি লিয়াকত আলী খান সম্পূর্ণ অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী এসে সই করেছিলেন পণ্ডিত নেহরুর সঙ্গে, সেই চুক্তি অধিকার দিচ্ছে বাংলাদেশের কোনো মাইনরিটির যদি কিছু হয় তার দায়িত্ব তার অবশ্যই সেখানে ভারতবর্ষ ইন্টারভেন করবে। মহাত্মা গান্ধীর প্রতিশ্রুতি, লর্ড মাউন্টব্যাটেনের প্রতিশ্রুতি, চক্রবর্তী রাজাগোপালাচারীর প্রতিশ্রুতি, সর্দার বল্লভভাই পটেলের প্রতিশ্রুতি, বাবা সাহেব আম্বেদকরের প্রতিশ্রুতি, পরিষ্কার ভাষায় পণ্ডিত নেহরু বলেছিলেন, লেট আস নট ফরগেট আওয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স হুম উই হ্যাভ লেফট এট দি আদার সাইড অফ দ্য বর্ডার। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার বলে কাতারে কাতারে হিন্দুদেরকে গণহত্যা করা হবে, নরহত্যা করা হবে, 28% বাঙালি হিন্দু কমে গিয়ে 7%-এ নেমে আসবে, এটাকে টলারেট করা যায় না। বাংলাদেশ নামটা নতুন দেওয়া হয়েছে, কিন্তু এখন বাংলাদেশ নামটা নিতেও লজ্জা করে, কারণ বাংলাদেশ নামটা রবীন্দ্রনাথের দেওয়া নাম ছিল, অখণ্ড বঙ্গের জন্য, কোনো যবনালয়ের জন্য নয়, কোনো ইসলামিক রাষ্ট্রের জন্য নয়। ওরা বাংলাদেশ নামটাকেও পরিবর্তন করে ফেলতে পারে, ওটা আমাদের কাছে এখন ইস্ট পাকিস্তানি থেকে যাচ্ছে। দেখুন, মোহাম্মদ ইউনুস নামটা নেবেন না, ওকে না সবাই আমরা রাস্তায়, আমরা না মানে সমস্ত মানুষজন ওকে নোবেল জঙ্গি বলে বলছে। যে রাজাকাররা বাঙালিদেরকে হত্যা করেছিল, যে ভারতবর্ষ বাংলাদেশের জন্ম নিতে সাহায্য করলো, পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বার করে নিয়ে তার আলাদা অস্তিত্ব দিল, আজকে সেই ভারতের বিরুদ্ধে বিদ্বেষটা কেন, কি কারণে, কি উদ্দেশ্যে? যদি ভারতের বিরুদ্ধে বিদ্বেষ থাকে তাহলে পরে ওদের দেশের ছেলেরা আমাদের দেশের ইউনিভার্সিটিতে পড়তে আসে কেন? যদি ভারতের প্রতি বিদ্বেষ থেকে থাকে তাহলে পরে এখানে চিকিৎসা করাতে আসে কেন? এখানকার মেডিকেল বয়কট করুক, এখানকার এডুকেশন বয়কট করুক, রবীন্দ্রনাথের গানকে সম্পূর্ণ বয়কট করে দিক, এগুলো করুক। এই ভারত বিদ্বেষটা থাকতে হবে, কারণ এই ভারত বিদ্বেষটা না থাকলে পরে ইসলামিক রিপাবলিককে প্রতিষ্ঠা করাটা সম্ভবপর হবে না। শুধু ভারতবর্ষই যদি তার আমদানি রপ্তানি বন্ধ করে দেয় তাহলেই বাংলাদেশ শেষ হয়ে যাবে। আমাদের তো ওদের জিনিসের প্রয়োজনীয়তা নেই, ওদের আমাদের জিনিসের প্রয়োজনীয়তা আছে। ওই পদ্মার ইলিশ ফিলিশ ওরা খাক, আমার গঙ্গার ইলিশ, রায়চকের ইলিশ, আমার কোলাঘাটের ইলিশ অনেক ভালো। ওই ফরমোসিন মেশানো, ওই বরফের করে আসা 15 দিনের বাসি পদ্মার ইলিশ খায় আমার লাভ নাই। দেখুন, এটা তো আজকের নতুন কোনো ঘটনা না, একটা 1400 বছরের পুরনো একটা কাল্ট এবং পুরনো যে এজেন্ডা, গাজওয়ায়ে হিন্দের যে এজেন্ডা, পরিষ্কারভাবে ভারতবর্ষকে দারুল হার্ব থেকে দারুল ইসলামে পরিবর্তিত করতে হবে। যে কারণে অখণ্ড ভারতবর্ষের 60% জমি আজকে এই দারুল হার্ব থেকে দারুল ইসলামে পরিণত করার কারণে কেটে কেটে বেরিয়ে গেছে অখণ্ড ভারতবর্ষের। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আরম্ভ করে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গা কেটে কেটে বেরিয়ে গেছে। যেটা আজকে এই এজেন্ডাটা আজকে মানুষ বুঝতে পারছে, এবং অর্থ দিয়ে কাউকে যদি কাটল করে দেওয়া যায় তাহলে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে। ফাইন্যান্স ইজ দি ব্যাকবোন অফ এভরিথিং। এটা বেসিক ইকোনমিক্স থেকে আরম্ভ করে বিজনেস অর্গানাইজেশন সমস্ত জায়গায় পড়ানো হয়, সেটাই চলছে এখানে। কলকাতা কেন আমরা পাবো না? উইদাউট ক্যালকাটা ইস্ট পাকিস্তান শ্যাল সুন টার্ন ইনটু আ রুরাল স্লাম। এই যে কথাগুলো, পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। হ্যাঁ, এখন বাংলাদেশ নামটা নতুন দেওয়া হয়েছে, কিন্তু এখন বাংলাদেশ নামটা নিতেও লজ্জা করে, কারণ বাংলাদেশ নামটা রবীন্দ্রনাথের দেওয়া নাম ছিল, অখণ্ড বঙ্গের জন্য, কোনো যবনালয়ের জন্য নয়, কোনো ইসলামিক রাষ্ট্রের জন্য নয়। ওরা বাংলাদেশ নামটাকেও পরিবর্তন করে ফেলতে পারে, ওটা আমাদের কাছে এখন ইস্ট পাকিস্তানি থেকে যাচ্ছে, বাঙালি হিন্দুর কাছে আমি বলছি। আমার একটা প্রশ্ন রয়েছে যে ইতিমধ্যে আমরা জানতে পারছি যে মোহাম্মদ ইউনুস সরকারের বাংলাদেশের ফাইন্যান্সিয়াল যে ইন্টেলিজেন্স ইউনিট 17 জনের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। এরা সকলেই ইসকনের সদস্য বলে জানা গিয়েছে। আর্থিক তছরূপ প্রতিরোধ আইন 2012 অধীনে ইসকন এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং তাদের প্রতিষ্ঠানের সমস্ত আর্থিক লেনদেনে 30 দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী 30 দিনে এই অ্যাকাউন্টগুলি থেকে কোনো ধরনের লেনদেন করা যাবে না। পরবর্তীতে প্রয়োজন হলে লেনদেনের স্থগিতাদেশের মেয়াদও বাড়তে পারে বাংলাদেশ সরকার। আমার একটা প্রশ্ন রয়েছে, সাধারণত আমাদের দেশের ক্ষেত্রে আমরা দেখি খুবই ফরজারি হলে সাধারণত এরকম ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, কি বলবেন একটু? 2007 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার এরকম ইসকনের ওপর অনেক উল্টোপাল্টা কথা বলেছিল। ইসকন কমিউনিস্ট পার্টির জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। নদিয়ার যিনি ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিলেন আশু ঘোষ, খুব সম্ভবত নাম, যদি খুব ভুল না করে থাকি, তাদের লেখা যে বইগুলো বেরিয়েছিল, যে পত্রিকাগুলো বেরিয়েছিল, তার মধ্যে ইসকন আরএসএস বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে বলে বলা হয়েছিল 2007 সালে। দূর দূরান্তে বিজেপি কোথাও ছিল না, তো পশ্চিমবঙ্গের কথাই বলছে। তো এ ধরনের জিনিস আমরা দেখেছি, কারণ ইসকন গৌড়ীয় বৈষ্ণবিজমে বিশ্বাস করে, গৌড়ীয় বৈষ্ণব পন্থায় বিশ্বাস করে,
মহাপ্রভু চৈতন্যদেব, মহাপ্রভু অদ্বৈতাচার্য এই ধারায় বিশ্বাস করে। আমি মহাপ্রভু অদ্বৈতাচার্যের বংশধর, সেই দৃষ্টিকোণ থেকে বলছি। যেটা ভক্তি আন্দোলন ভারতবর্ষের মধ্যে প্রচলন করা হয়েছিল, মহাপ্রভু চৈতন্যদেব করেছিলেন, মহাপ্রভু চৈতন্যদেব, মহাপ্রভু অদ্বৈতাচার্যরা সুফিজমকে কাউন্টার করার জন্য। যে সুফি হয়ে ঢুকে সালাফি হয়ে বেরোনোর যে প্রসেসটা চালু করেছিল তৎকালীন ইসলামিক বেঙ্গল বা বেঙ্গল সালতানাত বা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে ইসলামিক সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল, তাকে কাউন্টার করার জন্য মহাপ্রভু চৈতন্যদেবের চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণে হরে রাম হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে যেটা আরম্ভ করেছিলেন, ওটা গোটা ভারতবর্ষকে উদ্বেলিত করে দিয়েছিল। মহাপ্রভু চৈতন্যদেবের ধারা ভক্তি আন্দোলন পূর্ব ভারত, দক্ষিণ ভারতে রামানুজাচার্য, পূর্ব ভারতে মহাপ্রভু চৈতন্যদেব উঠে দাঁড়ালেন, দক্ষিণ ভারতে রামানুজাচার্য উঠে দাঁড়ালেন, নামদেব উঠে দাঁড়ালেন ওদিকে পশ্চিমের দিকে। তারপরেই গুজরাটের ওখান থেকে, রাজস্থান থেকে গুজরাটে পৌঁছলেন মীরাবাই ওদিকে উত্তর ভারতে নানক। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে ভক্তি আন্দোলন বিভিন্ন মনীষীদের দ্বারা আরম্ভ হলো, ওদিকে মীরাবাই এবং এখান থেকে মহাপ্রভু চৈতন্যদেবেরই ভাবধারার তাদের তারই শিষ্য রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বৃন্দাবনে পৌঁছাচ্ছেন, মীরাবাই বৃন্দাবনে পৌঁছাচ্ছেন। একত্রে রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর সঙ্গে মীরাবাই এসে ভক্তি আন্দোলন গোটা উত্তর ভারতকে প্লাবিত করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। সুফি আন্দোলন একেবারে ছাড়খাড় হয়ে যাচ্ছে পুরো একদম। এই যে জিনিসটা, এটা অন্য যে ধর্ম সম্প্রদায় আছে তারা সেটাকে 500 বছর আগে লক্ষ্য করেছেন, 400 বছর আগে লক্ষ্য করেছেন। তাই এই গৌড়ীয় বৈষ্ণব পন্থাকে সমস্ত মানুষকে, জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে একত্রিত করে এক সংগঠিত করা, যেটা বৈষ্ণব পন্থা করতে পেরেছিল 500 বছর আগে, তাহলে এখন আজকের দিনে টেকনোলজি থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে সেটা কোন পর্যায়ে পৌঁছানো সম্ভব, এটা তারা খুব ভালো করে বুঝতে পারছে। তাই নানান ভাবে বন্ধ। সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে ব্যর্থ মোহাম্মদ ইউনূস। আর চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ইতিমধ্যে সরব হয়েছেন শেখ হাসিনা নিজে। কি বলবেন? দেখুন, মোহাম্মদ ইউনূস নামটা নেবেন না, ওকে না সবাই আমরা রাস্তায়, আমরা না মানে সমস্ত মানুষজন ওকে নোবেল জঙ্গি বলে বলছে। তো এই নোবেল জঙ্গি যে একটা ডিপ স্টেটের বসানো পাপেট, যে পরিষ্কার নিজের ভাষায় বলছে সবকিছু প্ল্যান মাফিক হয়ে গেছে, সরকার পাল্টানো, উল্টে যাওয়া পাল্টে যাওয়া এই ব্যাপারগুলোকে, তো সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস যে বলবেন এই কথাগুলো, এগুলো খুব স্বাভাবিক। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ওয়াজেদ, তার সময়কালে কম্পারেটিভলি পূর্ববঙ্গে হিন্দুরা পুরোটা না হলেও অনেকটাই সুরক্ষিত থেকেছেন। অত্যাচার হয়েছে, তার আমলেও হয়েছে, কিন্তু যদি আপনি কম্প্যারিজন করেন একেবারে 1947-এর পর থেকে নিয়ে, তাহলে বলা হবে শেখ হাসিনার আমলে হিন্দুরা বাকি 1947 সালের পর থেকে সব থেকে বেশি সেফ ছিল। একটা প্রশ্ন উঠছে যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি একদম ফের আরেকবার তারা ভারত বিদ্বেষী। আমরা এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রত্যাবর্তন বাংলাদেশ থেকে, তারপরে আমরা দেখলাম যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার যখন এলো, একটা ভারত বিদ্বেষী মনোভাব তাদের মধ্যে আমরা লক্ষ্য করলাম। ফের একবার সেটা বাংলাদেশের বন্ধ করে দিল সমস্ত ভারতীয় মিডিয়া। কি বলুন? এই জন্যই তো বলা হয় সব টিক্কা খানের পায়ে দাইশ, রাজাকারদের পায়ে দাইশ অধিকাংশ যাদের হাতে ক্ষমতা আছে। যে রাজাকাররা বাঙালিদেরকে হত্যা করেছিল, যে ভারতবর্ষ বাংলাদেশের জন্ম নিতে সাহায্য করলো, পূর্ব পাকিস্তান থেকে বার করে নিয়ে তার আলাদা অস্তিত্ব দিল, আজকে সেই ভারতের বিরুদ্ধে বিদ্বেষটা কেন, কি কারণে, কি উদ্দেশ্যে? যদি ভারতের বিরুদ্ধে বিদ্বেষ থাকে তাহলে পরে ওদের দেশের ছেলেরা আমাদের দেশের ইউনিভার্সিটিতে পড়তে আসে কেন? যদি ভারতের প্রতি বিদ্বেষ থেকে থাকে তাহলে পরে এখানে চিকিৎসা করাতে আসে কেন? এখানকার মেডিকেল বয়কট করুক, এখানকার এডুকেশন বয়কট করুক, রবীন্দ্রনাথের গানকে সম্পূর্ণ বয়কট করে দিক, এগুলো করুক। এই ভারত বিদ্বেষটা থাকতে হবে, কারণ এই ভারত বিদ্বেষটা না থাকলে পরে ইসলামিক রিপাবলিককে প্রতিষ্ঠা করাটা সম্ভবপর হবে না। এবং চিন্তা করবেন না, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেও আগামী দিনে এই জিনিসটা দেখতে পাবেন। আপনারা দেখেননি ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ শব্দটা কেন যোগ হয়েছিল সেখানে? তারপরে ভারত তেরে টুকরে হোঙ্গে জয় শ্রীরাম তো কেউ বলেনি, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেছিল। তাহলে কারণটা বুঝতে কোন রকম কারণ
মানে অসুবিধা হয় না, কারণ ওটা গাজওয়াই হিন্দেরই একটা প্রপাগ্যান্ডা। আমার একটা প্রশ্ন আছে, তসলিমা নাসরিন এই নামটা ভারত এবং বাংলাদেশে বলা চলে বড্ডই চর্চিত নাম। আর সেই তসলিমা নাসরিনকে আমরা দেখেছি বাংলাদেশের, তার যে বিখ্যাত বই দ্বিখণ্ডিত, সেই দ্বিখণ্ডিতের জন্য তাকে রীতিমতো নির্বাসনে পাঠানো এবং পরবর্তী ফতোয়া জারি, ভারতবর্ষে এসে তার আশ্রয় নেওয়ার চেষ্টা, আশ্রয় নিতে চাওয়া। এবার সেই তসলিমা সরাসরি লিখেছেন সোশ্যাল মিডিয়ায় যে ইউনূস এবং তার জঙ্গি বন্ধুরা প্রচন্ড ভারত বিদ্বেষী। বাংলাদেশের এই লেখিকা ফেসবুকে ইতিমধ্যে লিখেছেন যে ইউনূস এবং তার জঙ্গি বন্ধুরা প্রচন্ড ভারত বিদ্বেষী। ভারত যদি চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আলু, পটল, নুন, চিনি, গরু, খাসি পাঠানো বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের মানুষ কি খেয়ে বেঁচে থাকে একবার দেখতে ইচ্ছা করে। যদি জল বন্ধ করে দেয়, যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, কি হবে? কি বলবেন? দেখুন, তাসলিমা নাসরিন হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি প্রকাশ্যে স্বীকার করেন যে তার পূর্বপুরুষ হিন্দু ছিলেন, কোনো এক তার প্রপিতামহ সরকার ছিলেন এবং তারা কনভার্টেড মুসলিমস। যে কথাটা আমরা বারবার করে বলে আসি যে সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যারা মুসলিমস আছেন, মানে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এমনকি আপনার দক্ষিণ পূর্ব এশিয়া, অন্তত ইন্দোনেশিয়ার মুসলিমসরা তো স্বীকার করেন যে তাদের পূর্বপুরুষরা হিন্দু ছিলেন, তাদের উপাসনার পদ্ধতি বদল করেছেন, কিন্তু পূর্বপুরুষ নয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ভারতবর্ষ এবং উপমহাদেশের বাকি মুসলমানরা তারা এটাকে স্বীকার করতে চান না। তারা মনে করেন তারা অসভ্য, বর্বর, যাযাবর, বেদুইন, আরব দস্যু যে সংস্কৃতি তার অংশ। কিন্তু তারা যে সনাতন 5000 বছরের পুরনো একটা সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির অংশ, ভারতীয় ঐতিহ্যের একটা তারাও সেটার অংশ, শুধু তারা তাদের উপাসনার পদ্ধতিটা বদল করে ফেলেছেন, তরোয়ালের ডগায় সালোয়ার পরে ফেলেছেন, এটাকে স্বীকার করতে চান না। যেদিন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তুলে দিয়ে ইউনিফর্ম শিক্ষা ব্যবস্থার প্রচলন হবে উপমহাদেশের প্রত্যেকটি রাষ্ট্রে, এবং সত্যটা পড়ানো হবে কারা কখন কিভাবে এসে মাস কনভার্সন করিয়েছিল, যখন প্রত্যেকটা মুসলমানকে তার 5 পুরুষ, 12 পুরুষ আর 23 পুরুষ, 5, 12, 23 এই নামগুলো নিয়ে বসতে বলা হবে, তখনই এই বিদ্বেষ, এই যে গাজওয়াই হিন্দ, এই যে পরের নামে নাচন কোদন করা, নিজের ঘরকেই জ্বালিয়ে দিয়ে, নিজের ইতিহাসকে, নিজের পূর্বপুরুষের ইতিহাসকে বিস্মৃত হয়ে নিজের ঘর জ্বালিয়ে অন্যের এজেন্ডাকে ফুলফিল করার এই যে বিভৎস মানসিকতা, এই ভেজ টুপি, লুঙ্গি, গোপ ছাড়া দাড়ি, এই যে সংস্কৃতিকে আপন করা, সেদিনই এটা একটা সমাধান হবে। রাজস্বিতা, তসলিমা নাসরিন তিনি তার পোস্টে আরো সংযোজন করেছেন, আরো বিস্তারে লিখেছেন যে যদি ওদিকে ট্রাম্প এম্বার্গো দেয়, ট্রেড বন্ধ করে দেয়, যদি জঙ্গি পোষার অপরাধে যদি পাশ্চাত্যের দেশগুলো বাংলাদেশ থেকে তৈরি পোশাক না কেনে, একবার দেখতে ইচ্ছা করে মানুষ কিভাবে ওদেশে জঙ্গি পেশা কন্টিনিউ করে। দেখুন, বাংলাদেশে একটা ফলেন ইকোনমি, শেখ হাসিনার সময়তেই বাংলাদেশের ইকোনমি একটু একটু করে পড়ে যাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ সম্পূর্ণভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের অন্যান্য রাষ্ট্রের থেকে পাওয়া অনুদান থেকে আরম্ভ করে তার উপরে নির্ভরশীল একটা 18 কোটির দেশ, কিন্তু তার নিজস্ব প্রোডাকশন খুব কম। ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর, শুধু ভারতবর্ষই যদি তার আমদানি রপ্তানি বন্ধ করে দেয়, তাহলেই বাংলাদেশ শেষ হয়ে যাবে। আমার শেষ 3টে প্রশ্ন আপনার কাছে। চিন্ময় প্রভু গ্রেফতার আমাদের অভ্যন্তরীণ বিষয়, ভারতকে বাংলাদেশের জবাব কি বলবেন? চিন্ময় প্রভুকে গ্রেপ্তার আভ্যন্তরীণ বিষয় যদি হয়ে থাকে, তাহলে পরে সেটাকে এরকম লুকোছাপা করে করতে হলো কেন? তাহলে পরে গোটা বাংলাদেশ উত্তাল কেন হয়ে উঠল? মাইনরিটিজ রাইট লিয়াকাত আলী খান এবং পণ্ডিত নেহরুর চুক্তি অনুসারে হয়েছিল, এবং সেই চুক্তি ভারতবর্ষকে অধিকার দিচ্ছে। যে চুক্তি লিয়াকাত আলী খান সম্পূর্ণ অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী এসে সই করেছিলেন পণ্ডিত নেহরুর সঙ্গে, সেই চুক্তি অধিকার দিচ্ছে বাংলাদেশের কোনো মাইনরিটির যদি কিছু হয়, তার দায়িত্ব তার অবশ্যই সেখানে ভারতবর্ষ ইন্টারভেন করবে। মহাত্মা গান্ধীর প্রতিশ্রুতি, লর্ড মাউন্টব্যাটেনের প্রতিশ্রুতি, চক্রবর্তী রাজাগোপালাচারীর প্রতিশ্রুতি, সর্দার বল্লভ ভাই পটেলের প্রতিশ্রুতি, বাবা সাহেব আম্বেদকরের প্রতিশ্রুতি, পরিষ্কার ভাষায় পণ্ডিত নেহরু বলেছিলেন, লেট আস নট ফরগেট আওয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স হুম উই হ্যাভ লেফট এট দি আদার সাইড অফ দ্য বর্ডার। এটা হিন্দুদের উদ্দেশ্যে বলেছিলেন,
মুসলমানের উদ্দেশ্যে বলেননি। সর্দার বল্লভ ভাই প্যাটেল যেটা বলেছিলেন, দোজ হু আর আওয়ার কিথ অ্যান্ড কিন ফট অ্যাট আওয়ার সাইড আর আওয়ার ফ্লেশ অ্যান্ড ব্লাড, মিয়ার বাই ড্রয়িং আ লাইন দে ক্যানট বি সেপারেটেড ফ্রম আস। তাহলে পরে যেখানে সর্দার বল্লভ ভাই প্যাটেলের এই কথাটা, যে সর্দার বল্লভ ভাই প্যাটেলরা দেশ স্বাধীন করেছিলেন, লড়াই দিয়েছিলেন, জেলের মধ্যে থেকেছিলেন, সেই কমিটমেন্ট ভারতবর্ষ অবশ্যই রাখবে। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার বলে কাতারে কাতারে হিন্দুদেরকে গণহত্যা করা হবে, নরহত্যা করা হবে, 28% বাঙালি হিন্দু কমে গিয়ে 7%-এ নেমে আসবে, এটাকে টলারেট করা যায় না। কারণ ওটা আমাদের পূর্বপুরুষের মাটি, যেখান থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে যদি সম্পূর্ণ প্রত্যেকটা রাজ পরিবার থেকে আরম্ভ করে হিন্দু দেবত্বর সম্পত্তি, হিন্দু দেবত্বর ট্রাস্টের যে প্রপার্টিগুলো, প্রশান্ত সুর সিপিএম এর পার্টির নেতা প্রশান্ত সুরেরদের যত সম্পত্তি, এক রাতের মধ্যে তাদেরকে বাধ্য করে কলকাতায় আসতে বাধ্য করে সমস্ত সম্পত্তি যেভাবে হিন্দুদের দখল নিয়ে নেওয়া হয়েছিল 50 সালে, আজকে তাহলে পরে সেই সম্পত্তি যদি হিন্দুরা দাবি করে, তাহলে বাংলাদেশের কিছুই থাকবে না। রাজস্বীদা, আমরা ইতিমধ্যেই জানতে পারছি যতদূর সূত্র মারফত, কারাগারে চিন্ময় প্রভুর ওপর অমানবিক অত্যাচার, একদম দেওয়া হয়নি ন্যূনতম সুবিধা, দেখা করতে দেওয়া হচ্ছে না আইনজীবীদের সঙ্গে, কি বলবেন? দেখুন, বাংলাদেশ তো একটা পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান এটা আজকে। তো পূর্ব পাকিস্তানে যা হয়েছিল, শেখ আবদুল্লাহ শাহপ্রসাদ মুখার্জির সঙ্গে যে কাজটা কাশ্মীরে করেছিলেন, খুব স্বাভাবিকভাবে তো সেই কাজটা এখানে হবে। কারণ এটা তো তাদের অপারেশনটাকে দেখাতে হবে, ভয়টা দেখাতে হবে হিন্দু জাতিকে, হিন্দু সংস্কৃতিকে, যে তোমরা যদি আমাদের কথা মেনে না চলো, তোমরা যদি এখান থেকে না চলে যাও, যদি এটাকে আমরা কমপ্লিট ইসলামিক রিপাবলিকে পরিণত না করতে পারি, তাহলে আমাদের এজেন্ডাটা ফুলফিল করতে হবে না। তো বাই হুক অর বাই ক্রুক, সাম দাম দণ্ড ভেদ, ভয় দেখিয়ে মেরে ধরে দেশ থেকে তাড়িয়ে ব্যাপারটাকে একটা নিজেদের কুক্ষিগত করা। আমার একটা প্রশ্ন রয়েছে যে ভারতবর্ষের এখন কি পদক্ষেপ করা উচিত, কেন্দ্র কেন এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না? 24শে মার্চ 1971 অপারেশন সার্চলাইট আরম্ভ হয়েছিল। 16ই ডিসেম্বর 1971 পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছিল। সময় তো লেগেছিল, ইন্দিরা গান্ধীরও লেগেছিল, গোটা আন্তর্জাতিক মহলকে তাদেরকে জানানো হচ্ছে, বলা হচ্ছে, আন্তর্জাতিক মহল দেখবে। গোটা পৃথিবীর বিষয় এটা হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজে টুইট করেছেন, নিজে বলেছেন, সবাই মিলে একসঙ্গে ডিসিশন নেবে কি করা উচিত না করা উচিত। তবে ভারতবর্ষের যে কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সেটাই আমরা বলবো, ভিসা বন্ধ করে দেওয়া উচিত, চিকিৎসা এখানে করতে আসতে দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, স্টুডেন্টসদেরকে ফেরত নিয়ে নিক, স্টুডেন্টদের আসার দরকার নেই, ব্যবসাপত্র বন্ধ করে দেওয়া হোক, কোনো একটাও মালগাড়ি ওদিক ওপারে যাবে না, এপারেও আসবে না। আমাদের তো ওদের জিনিসের প্রয়োজনীয়তা নেই, ওদের আমাদের জিনিসের প্রয়োজনীয়তা আছে। ওই পদ্মার ইলিশ ফিলিশ ওরা খাক, আমার গঙ্গার ইলিশ, রায়চকের ইলিশ, আমার কোলাঘাটের ইলিশ অনেক ভালো। ওই ফরমোসিন মেশানো, ওই বরফের ইয়ে করে আসা 15 দিনের বাসি পদ্মার ইলিশ খায় আমার লাভ নাই। রাজস্বীদা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এটা কেন্দ্রের বিষয়, কিন্তু কোনো ধর্ম এবং জাতিভেদে মানুষের উপর অত্যাচার তিনি মেনে নিতে পারেন না। এসব গোল গোল কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে রাখতে বলুন। বাড়িতে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, কেউ বুঝতে পারছে না, তার আবার বড় বড় লেকচারবাজি কথা। ওর 30% মুসলমানের ভোট ব্যাংকটা নিয়ে ওকে চলতে হবে, তাই জন্য এদিকেও যাবে না ওদিকেও যাবে না, পক্ষে বললেও বিপদ বিপক্ষে বললেও বিপদ, একটা মধ্যবর্তী লাইন নিচ্ছে। ও হিন্দুর হয়েও কথা বলবে না, মুসলমানের হয়েও বিপক্ষেও কথা বলবে না, কারণ বললে পরে মুসলমান ভোট ব্যাংকটা চলে যাবে, 30% ভোট ব্যাংকটা। আর যে ওই যে অল্প খানিকটা 5-7% হিন্দু ভোট ব্যাংকটা আছে, সেটাও যদি চলে যায়, তাহলে মমতা ব্যানার্জি তো সরকার ক্ষমতায় থাকবে না। মমতা ব্যানার্জি তো একটা জামানত জব্দ হয়ে যাবে। ওই জামানত জব্দটা যাতে না হয় তাই জন্য বাঁচাচ্ছে, তাই জন্য ধর্মতলায় সভা করছে, ইয়ে করছে, বড় বড় লেকচারবাজি মারছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, এখনো অবধি বামেরা চুপ, বুদ্ধিজীবীরাও বা চুপ কেন? বাম বুদ্ধিজীবী দুজনেই চুপ। ব্ল্যাক লাইভস ম্যাটার, প্যালেস্টাইন নিয়ে কথা বলতে গেলে তো তারা কথা বলেন, ওপারে বাংলায় যারা রয়েছেন তারাও তো বাংলায় কথা বলেন, তাদের ক্ষেত্রে এই বিচারিতা। যারা বলেছিল পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, কান মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান, যারা ভারতবর্ষকে 18টা টুকরো করে আলাদা আলাদা দেশের স্বাধীনতা দেবার রেজলিউশন পাশ করেছিল নিজেদের পার্টি কংগ্রেসে, যারা স্বামী বিবেকানন্দ, জগজ্জননী শ্রী শ্রী মা শারদা, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে যা নয় তাই গালিগালাজ করেছিল, যারা আপাদমস্তক হিন্দু বিদ্বেষী একটা, যারা পশ্চিমবঙ্গের জন্মের বিরোধিতা করেছিল, বাঙালি হিন্দু হোমল্যান্ডের বিরোধিতা করেছিল, তাদের কাছ থেকে এর থেকে বড় তো কিছু আর কিছু আশা করা যায় না। তারা কোনোদিনও
পূর্ববঙ্গে অত্যাচারিত হওয়া হিন্দুদের পাশে এসে দাঁড়ায়নি? 2002 সালে যখন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাজপেয়ীজির সরকার ভারতবর্ষে, তখন 2002 সালে হঠাৎ করে মাস মাইগ্রেশন আরম্ভ হয়ে গেল খালেদা জিয়ার সময়। সিপিএম সরকার যারা যারা ঢুকছে তাদেরকে সবাইকে জেলের মধ্যে ঢুকিয়ে বন্দি করে দিয়েছিল। বাজপেয়ীজি তপনদাকে বলেছিলেন সমস্ত কার্যকর্তাদের নিয়ে গিয়ে হিন্দুদেরকে ছাড়িয়ে আনো, এবং সমস্ত কার্যকর্তারা, সমস্ত বিচার পরিবার, সমগ্র পরিবার গিয়ে এই কাজটি করিয়েছিল। তো সিপিএম চাকমা শরণার্থীদেরকে মেরে তাড়িয়ে দেয় ত্রিপুরার থেকে। এখানে হিন্দু শরণার্থীদেরকে ঢুকতে তারা বাধা দেয়। তো সিপিএম থেকে তো এটা করতেই হবে। যারা পূর্ববঙ্গের র্যাঙ্ক অ্যান্ড ফাইল থাকা কমিউনিস্ট পার্টির নেতারা, জ্যোতিবাবু, বুদ্ধ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, প্রমোদ দাশগুপ্ত, ইলা মিত্র, সবাই পূর্ববঙ্গের থেকে আসা, প্রশান্ত সুর। কিন্তু তা সত্ত্বেও তারা কেন পালিয়ে এসেছিলেন এটা বলতে বোধহয় সিপিএম এর লজ্জা লাগে, যে মুসলমানের মার খেয়ে তারা পালিয়ে এসেছিলেন। কোনো ভাতের লড়াই ছিল না পূর্ববঙ্গে, ওটা জাতের লড়াই ছিল। আসল সত্যিটা বেরিয়ে পড়বে। আর এই যে ধ্বজাধারী একখানা ভোট ব্যাংকের রাজনীতির নামে সাম্প্রদায়িকতা কথাগুলো বলে বেড়ায়, সেগুলো যে উলঙ্গ হয়ে যাবে, তাই জন্যই হয়তো বলতে পারছে না। পৃথিবীতে কোনো কমিউনিস্ট দেশে ইসলাম নেই, কোনো ইসলামিক দেশে কমিউনিস্ট পার্টি নেই। বাকিটা দর্শকরা অনেক বেশি বুদ্ধিমান বোঝার জন্য। রাশিদ, আমার একটা ছোট প্রশ্ন আছে। আমরা সমস্ত বিষয়টাই বাংলাদেশ নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু এই প্রশ্নটা না করলেই নয়। ওয়াকফ নিয়ে সাম্প্রতিককালে একটা ঝড় উঠেছে বলা চলে। সেই ওয়াকফ নিয়ে এবার সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি কলকাতার বুকে একদম কালকে বিশাল বড় একটা জনসভা করলেন। আমরা বলতে হবেই, কারণ রানী রাসমণি রোডে একটা জনসভা থেকে কিছুদিন আগেই হুঙ্কার দেওয়া হয়েছিল যে ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে পাস হলে অমিত শাহ, নরেন্দ্র মোদী পার্লামেন্ট থেকে বেরোতে পারবেন না, এরকম হুমকি দেওয়া হয়েছিল। কি বলবেন? দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী কিছুদিন আগেই একটা জায়গায় বলেছেন, ভিডিওতে বলছিলেন যে গোটা দক্ষিণ কলকাতা এটা নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। ওই চালের বস্তার থেকে উল্টো করা কাগজ, উল্টো লেখা কাগজগুলোকে বার করে নিয়ে এসে দেখানো যে এটা আলীবর্দী দান করে দিয়ে গেছিল, ওটা জাহাঙ্গীর দান করে দিয়ে গেছিল, ওটা সে অমুক লোক দান করে দিয়ে গেছিল। এই যে চালাকি, এই যে গোল পার্কের মোড়ে আপনার গড়িয়ার ফ্লাইওভার যখন তৈরি হচ্ছিল, তখন পূর্ণদাস রোডে গাঙ্গুরামের কারখানার উল্টো দিকে একটা চওড়া ফুটপাত, ওখানে একটা বিরাট বড় একটা ইটের লম্বা একটা ঘর তৈরি করা হয়েছিল আমাদের চোখের সামনে, কারণ ওটা আমাদের পাড়ার মধ্যেকার ব্যাপার। ওখানে ঘর তৈরি করে ওখানে মিস্ত্রিরা থাকার ব্যবস্থা করা হয়েছিল। আপনি এখন গিয়ে দেখুন ওই বিরাট বড় ঘর, গড়িয়ার ফ্লাইওভার কিন্তু বহু বছর আগে তৈরি হয়ে গেছে, কিন্তু ঘরটা ভাঙা হয়নি। ঘরের বাইরে বোর্ড লেগেছে, দিস প্রপার্টি বিলংস টু ওয়াকফ বোর্ড। তো এই যে সমস্ত কিছু জায়গায় সম্পত্তি টম্পত্তি দখল করে নিয়ে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, অমুক বোর্ডের সম্পত্তি, তমুক বোর্ডের সম্পত্তি। এটা এই চালাকিগুলো, এগুলো ধরা পড়ে যাচ্ছে। আর ওয়াকফ বোর্ডের যেখানে বিল এমনিতেই ডেফার হয়ে গেছে, আলোচনা চলছে, সেখানে এত নাচন কুদন করার তো কোনো ব্যাপার ছিল না। যেটা আপনার সম্পত্তি নয় সেটা আপনার সম্পত্তি নয়। ওয়াকফ বোর্ডের একটা যদি বলে দেয় সেটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, আপনি কোর্টে যেতে পারবেন না। আপনার একটা ওয়াকফ ট্রাইব্যুনাল আছে, সেইখানে যেতে হবে। কেন ট্রাইব্যুনালে কেন যেতে হবে? ওই কাশ্মীরের মতন ব্যাপার কেন হবে? সেখানে ওয়াকফ বোর্ড যেটা বলবে সেটাই হবে, তার বাইরে অন্য কিছু হবে না। তো সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যে যার নিজের মতন নিজের ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছেন, খানিকটা তাতিয়ে পুড়িয়ে উস্কানি দিয়ে ব্যবস্থা করা। তবে হিন্দুকেও সজাগ থাকতে হবে, নাহলে হিন্দুর যে কোনো সম্পত্তি ওয়াকফ বোর্ড হয়ে যেতে পারে। ওটা দক্ষিণ কলকাতা যদি ওয়াকফ বোর্ডের হয়, তার মানে কালীঘাটের মন্দিরটাও ওয়াকফ বোর্ডের মধ্যেই পড়ছে, ওটা আরও বলতে চাইছে। এবার সেটা কি সত্যি কখনো পড়ছে যে কলকাতা সাবর্ণ রায়চৌধুরীদের সম্পত্তি ছিল?